পাকিস্তানের নাম নিলেই তাদের গায়ের হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। পাকিস্তানের ভয়ে তারা তটস্থ। এত ভয় কেন পাকিস্তানকে, এত ভয় কেন? পাগলের আর কি গোষ্ঠী আমি বলবো। এদের প্রোপাগান্ডা, এদের মিডিয়াগুলো, এদের মাথায় কতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি জানি না, তবে প্রোপাগান্ডায় খুব এক্সপার্ট তারা। এবং পৃথিবীর দুটো দেশ এই কাজে খুব সিদ্ধহস্ত, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো ইসরায়েল। মোদী সরকার, যেটা আরএসএস এবং বিজেপির সরকার, তারা চরম বিরোধী। তো তারা আমাদেরকে বলছে যে পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক হলে তোমাদের অসুবিধাটা কোথায়? যদি পাকিস্তানি অফিসার, পাকিস্তানি সৈনিকরা, পাকিস্তানি মিলিটারি যদি বাংলাদেশে এসে ট্রেনিং করে, তোমাদের অসুবিধা কোথায়? তোমরা যদি ইসরায়েলে ট্রেনিং করতে পারো, আর ইসরায়েল যদি তোমাদের এখানে ট্রেনিং করতে পারে সেই হাজার হাজার মাইল দূর থেকে এসে, তোমাদের অসুবিধা। বাংলা সাহিত্যের একটা প্রবাদ আছে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। কথাটা কতটুকু মানান বা বেমানান এখানে, বাট এটা ভারতের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুব বেমানান। এরা একটা পাগলের আর কি গোষ্ঠী আমি বলবো। এদের প্রোপাগান্ডা, এদের মিডিয়াগুলো, এদের মাথায় কতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি জানি না, তবে প্রোপাগান্ডায় খুব এক্সপার্ট তারা। এবং পৃথিবীর দুটো দেশ এই কাজে খুব সিদ্ধহস্ত, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো ইসরায়েল। ইসরায়েল শেষ পর্যন্ত হামাসের কাছে মাথা নত করেছে। আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি পুরো প্যালেস্টাইন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করে মাটির সাথে মিশিয়ে দিয়েও ওই দেশের জনগণকে কিন্তু মিশাতে পারেনি। হামাসের কাছে পরাজয় স্বীকার করে, পরাজয় বরণ করে হামাস ছাড়ে একজন, তারা ছাড়ে 1000। এটি তো বাস্তবতা। তাদের লেটেস্ট মডেলের ট্যাঙ্ক সেই হামাসের যোদ্ধাদের রকেট লঞ্চারের সামনে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন। অসংখ্য ইসরায়েল এবং ইন্ডিয়ান সেনারা সেখানে হতাহত হয়েছে। সেখানে ইন্ডিয়ান আমি আবার বলছি, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ইন্ডিয়া যে চরম মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী একটি দেশ, এবং ইন্ডিয়া দেশটা না, আমি বলছি মোদী সরকার, যেটা আরএসএস এবং বিজেপির সরকার, তারা চরম বিরোধী। তো তারা আমাদেরকে বলছে যে পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক হলে তোমাদের অসুবিধাটা কোথায়? যদি পাকিস্তানি অফিসার, পাকিস্তানি সৈনিকরা, পাকিস্তানি মিলিটারি যদি বাংলাদেশে এসে ট্রেনিং করে, তোমাদের অসুবিধা কোথায়? তোমরা যদি ইসরায়েলে ট্রেনিং করতে পারো, আর ইসরায়েল যদি তোমাদের এখানে ট্রেনিং করতে পারে সেই হাজার হাজার মাইল দূর থেকে এসে, তোমাদের অসুবিধা কোথায়? পাকিস্তান একটি মুসলিম দেশ, ভাতৃপ্রতিম দেশ। যুদ্ধ হয়েছে 71 সালে, যুদ্ধের পরে আবার আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি। এবং শেখ মুজিবুর রহমান, ভুলে যেও না ইন্ডিয়া, তোমরা যে শেখ মুজিবকে লালন পালন করেছো, শেখ মুজিব তো বাংলাদেশে এসে কয়েকদিনের মাথায়, কয়েক মাসের মাথায় ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে, সেই ছবিগুলো দেখো, ভিডিওগুলো দেখো। পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো দ্রুত গতিতে তৎকালীন সময়ে বাংলাদেশে এসে ঢাকা বিমানবন্দরে, তেজগাঁও বিমানবন্দরে শেখ মুজিব কি কত আগ্রহ সহকারে, কত মানে ভ্রাতৃত্ব দেখিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে যেমন চিরদিনের বন্ধু খুঁজে পেয়েছে। এবং একই গাড়িতে দুইজনে পুরো ঢাকা শহর ঘুরে সেখানে গণভবনে, বঙ্গভবনে গিয়েছে। ওই দৃশ্যগুলো মনে রেখো তোমরা কথা বলার আগে। তখন কেমন লাগছিল তোমাদের যখন শেখ মুজিবুর রহমান ভুট্টোর আমন্ত্রণে লাহোরে চলে গিয়েছিলেন? তো লাহোরে যাওয়ার পরে ইউ হ্যাভ গিভেন দ্য নোট অফ ডিসেন্ট, যে তোমাদের পারমিশন ছাড়া নাকি যেতে পারবে না। আর শেখ মুজিবের উত্তরটা কি ছিল? আর যাই বলি আমরা শেখ মুজিব কিন্তু মনে মনে, অন্তরে অন্তরে সে খুব দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী ছিলেন। কিন্তু সমস্যা ছিল তার 4 খলিফা এবং যারা ইন্ডিয়ার বংশোদ্ভূত, তারা ছিল সমস্যায়। কারণ শেখ মুজিব ক্ষমতা পেয়েও গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে 23 মার্চ, কিন্তু 4 খলিফা দেয় নেই, চুক্তিও হয়ে গিয়েছিল। কেননা ইন্ডিয়া চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করতে, আর শেখ মুজিব চাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। এটা তো কোনো ভুল করেননি তিনি নির্বাচনে গিয়েছেন, নির্বাচনে জিতেছেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার এসপিরেশন তার ছিল, থাকবে, এটি তো বাস্তবতা। এখানে দোষের কিছু ছিল না তো। কিন্তু আপনাদের পিলে চমকে গিয়েছিল, 4 খলিফাকে আপনারা লাগিয়ে দিলেন এবং
দেশটার সে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়েকে হতে দিলেন না, শেখ মুজিবকে হতে দিলেন না। তো আর সেই সময়ে না হতে দেওয়ার পরেও শেখ মুজিব এবং পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন আপনাদের গা জ্বলে কেন? আমরা যদি পাকিস্তানের ট্রেনিং করতে যাই তো আন্তর্জাতিক নিয়ম নীতির মধ্যেই তো হয়। ট্রেনিং করা এক দেশ থেকে আরেক দেশে ট্রেনিং এ যাবে। আপনাদের এখানে যে আমেরিকা এসে ট্রেনিং দিতেছে, রাশিয়া এসে ট্রেনিং দিতেছে, আপনারা যে ওখানে যাচ্ছেন কি ওটা দূষণীয় না? পাকিস্তানের নাম নিলেই তাদের গায়ের হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। পাকিস্তানের ভয়ে তারা তটস্থ। এত ভয় কেন পাকিস্তানকে? এত ভয় কেন? তো যাই হোক, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, আমি আবার জোর দিয়ে বলি, আমাদের বর্তমান সরকারকে আরো যত ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক করা যায়, অর্থনৈতিক সম্পর্ক করা যায়, তত আমাদের লাভ। আর আমাদের প্রয়োজন হলো পাকিস্তানকে অনেক বেশি ভারতের চেয়ে। আমাদের চায়নার সাথে সম্পর্ক করা উচিত, পাকিস্তানের সাথে সম্পর্ক করা উচিত, তখন আর ভারতের অস্তিত্বই থাকবে না। তো যাই হোক, তারপরে তিস্তা, এবার আসি তিস্তা নিয়ে। তিস্তা এমন একটি দেশ, ৪৪টা নদীতে বাদ দিয়েছে তারা আমাদের। তারা নাকি আমাদের বন্ধু, তারা নাকি আমাদের বন্ধু। আচ্ছা, এক বন্ধুকে আরেক বন্ধুর পানি খাওয়া বন্ধ করে দেয়, আরেক বন্ধুকে নির্যাতন করে পানি না দিয়ে। পানি তো আর পরম শত্রুকে হলেও তো পানি খেতে দিতে হয়, এটা আমাদের ধর্মীয় শিক্ষা। আর তারা আমাদের পানি দিয়ে মারতে চেয়েছে, কিন্তু মারতে পারেনি। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের বৃষ্টি দেন, বৃষ্টির পানি যথেষ্ট। আর নদী টদি কিছু শুকিয়ে গেছে, এটা বাস্তবতা। কিন্তু ফারাক্কা বাঁধ তাদের মরণকাল হয়ে দাঁড়াবে আর কিছুদিন পর। তাদেরই বিহার, উড়িষ্যা এগুলো ডুবে মরবে এই ফারাক্কা বাঁধের কারণে। আবার তিস্তাতেও আটকে। আমরা তিস্তা যদি এখনই আমাদের সরকার চায়নার যে প্রজেক্টটা আছে আমাদের তিস্তা প্রকল্প, সেটা যদি বাস্তবায়ন করে, যেটা হাসিনা করতে গিয়েও পারে নাই, হাসিনা কিন্তু করে ফেলছিল, তার একটা ইচ্ছা ছিল, কিন্তু ইন্ডিয়া দেয়নি তাকে। এই বর্তমান সরকার এখনই উদ্যোগ নেওয়া উচিত, সে তিস্তা ব্যারেজ তৈরি করা, তিস্তার যে পরিকল্পনাটা, মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা শুরু করলে আমাদের তিস্তার পানি দিয়ে তাদেরকে আমরা মারবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো আমাদের হাতে সকল কৌশলই আছে। এবং বর্তমানে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, বিএনপির শ্রদ্ধেয় নেতা যে স্ট্যান্ড নিয়েছেন এই ভারতের বিরুদ্ধে তিস্তার পানি নিয়ে এবং অন্যান্য তিস্তার পানি নিয়ে, আমি আরো পরামর্শ দিব বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে যে অবস্থানটা জিয়াউর রহমান নিয়েছিলেন, সেই একই অবস্থানে বিএনপি আবার নতুন রূপে আবির্ভূত হলে ইন্ডিয়া আর তাদের রক্ষা হবে না, এবং ইন্ডিয়া আমাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমি আশা করি। এবং তারেক রহমান যথার্থই বলেছেন, আমি তার সাথে আমি ইকো করছি, একই ভয়ে যে তার সাথে কথা বলছি, যে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত শক্তিশালী দেশ, আমাদের মোরাল খুবই উঁচু। যে জাতি ইয়াং ছেলেরা হাত তুলে মৃত্যুর হাতে নিজেকে সমর্পণ করে দিতে পারে, গুলির সামনে হাত তুলিয়ে বুক পেতে দিতে পারে, সেই দেশকে থামিয়ে রাখা, সেই দেশকে দমিয়ে রাখা, সেই দেশকে কন্ট্রোল করা, অভিপ্রায় করা, এটা একটা দিবা স্বপ্ন মাত্র। ইন্ডিয়া, আপনারা দেখেছেন তো জুলাই আগস্ট বিপ্লব দেখার পরে আপনারা কিভাবে এই হাসি তামাশা করতেছেন আমাদের সাথে। এই যে হাসিন, আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলাম। 2রা আগস্ট যে ঘোষণা দিয়েছিলাম, দেখেন নাই আপনারা? দেখছেন তো? তো দেখে সেটা ভুলে গেল না তো তাড়াতাড়ি? সেই সময় তা হাসিনার দুর্দণ্ড প্রতাপে আমরা সবাই, আপনারা তো তটস্থ হয়েছিলেন, কিন্তু আমরা তো তটস্থ হইনি। সেই সময় আপনাদের চ্যালেঞ্জ দিয়েছি এবং আমাদের সেনাবাহিনী আল্লাহর রহমতে ঘুরে দাঁড়িয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদের কথা শুনেন নাই, তিনি ঠিকই দেশের কথা শুনেছেন, আমাদের কথা শুনেছেন এবং ঘুরে দাঁড়িয়েছেন। তো সুতরাং এই সমস্ত ফালতু কথা বলে টলে আমাদেরকে দেখা লাভ নাই। এগুলা শুধু জুজুবুরির ভয় এবং এই সমস্ত ফালতু কিছু ইন্ডিয়ান এজেন্ট বাংলাদেশে আছে, বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে গেছে। ওই ইন্ডিয়ান এজেন্ট গুলা, এগুলা ইন্ডিয়া থেকে খায়, ইন্ডিয়া থেকে পরে ইন্ডিয়া আনন্দ ফুর্তি করে গিয়ে ভিডিও করাচ্ছে এদের, ইন্ডিয়ায় যে আনন্দ ফুর্তির ভিডিও গুলা দিয়ে তাদেরকে ইন্ডিয়া নাচাচ্ছে। হ্যাঁ, এই কারণেই তারা এগুলা বলে। এগুলো নিয়ে খুব হওয়ার কিছু, চিন্তিত হওয়ার আমি কিছু মনে করি না। ইনশাল্লাহ আমরা আরো বড় দেশ হবো আশা করি। 7টা যদি আমরা নতুন দেশ তৈরি করতে পারি, আমাদের 7টা প্রতিবেশী হবে, 7টা প্রতিবেশী হবে, এবং 7টা প্রতিবেশী তো কিছু না কিছু দিবে আমাদেরকে, কিছু তো দিতেই হবে। তখন আমাদের দেশটা যে টুটা ফাটা জায়গাগুলো আছে সেগুলো আমরা ভরাট করে ফেলবো, আমাদের ইনশাল্লাহ দেশ আরো বড় হয়ে যাবে। ধন্যবাদ এনামুল।